দোগি একাই লড়ে গেলেন শত শত শত্রুর বিরুদ্ধে। মাই জেন্টলম্যানকে বাঘের গুহায় প্রবেশ করে, যেখানে তিনি একা শত শত শত্রুকে চ্যালেঞ্জ করেন। কিন্তু লড়াইয়ের দৃশ্যটি অপ্রত্যাশিতভাবে নেপথ্যের একজনের দ্বারা ইন্টারনেটে আপলোড হয় এবং ম্যানিপুলেটেড হয়। দোগি এর তদন্তের পর তারা মিং হাওয়ের মৃতদেহ খুঁজে পায়, যেখানে তাকে কবর দেওয়া হয়েছিল। কিন্তু এর মানে এই নয় যে সত্য উন্মোচিত হয়েছে। তারা দেখল যে ঝাও মৃতদেহটি খনন করার আগে একজনের সাথে ফোনে কথা বলেছিল। মনে হচ্ছে তারা অন্য পক্ষের অনুমতি পাওয়ার পরই মৃতদেহটি খনন করে দোগি নির্ধারণ করে যে ফোনের ওপারে থাকা ব্যক্তিটি মিং হাওয়ের মৃত্যুর ঘটনার আসল হোতা। মৃতদেহটি খনন করার পর তারা নিশ্চিত হয় যে মিং হাওয়ের মৃত্যুর কারণ একটি গাড়ি দুর্ঘটনা। ডংজুকে হাসপাতালে নেওয়ার জন্য ম্যানেজার জ্যাং মিং হাওয়ের মৃতদেহ হাসপাতাল মর্গে স্থানান্তরের পরিকল্পনা করেন। পুরো পথে মৃতদেহ বহনকারী গাড়িটি অপহরণ হয় এবং মিং হাওয়ের মৃতদেহ চুরি হয়ে যায়। আরও অপ্রত্যাশিতভাবে জিমনেসিয়ামে হঠাৎ আগুন লাগে এবং লি আগুনে মারা যায়। তার সাথে জড়িত ঝাওকেও মৃত অবস্থায় পাওয়া যায়। গৌউন নিশ্চিত করে যে লি এবং ঝাওকে হত্যা করা হয়েছে। দোগি নিশ্চিত যে এই কাজটি একজন অচেনা নেপথ্যের ব্যক্তি করেছে এবং এই ব্যক্তি নার্সিং হোমে থাকা ডংজুকেও মেরে ফেলবে। দোগি রাতারাতি নার্সিং হোমে ছুটে যায়। তার অনুমান অনুযায়ী কয়েকজন লোক হুইল চেয়ারে করে ডংজুকে সরিয়ে নেওয়ার চেষ্টা করছিল। দোগি আর কথা না বলে তাদের মধ্যে থাকা একজন গুন্ডাকে মেরে ফেলে। এই সময়ে নেতা একজন ঠান্ডা হাসি নিয়ে কথা বলে এবং তারপর হুইল চেয়ারের ডংজুকে একটি ঢাল থেকে ধাক্কা মেরে ফেলে। দোগি এটি দেখে দ্রুত তাকে ধরে ফেলে এবং তাকে হুইল চেয়ার সহ টেনে উপরে নিয়ে আসে। নেতাটি চরমভাবে উদ্ধত্তপূর্ণ হয়ে দোগি এর কাছে তার যোগাযোগের তথ্য ছুড়ে দেয় এবং তাকে ফোন ধরতে মনে করিয়ে দেয়। গৌউনের তদন্তে জানা যায় যে এই ব্যক্তিটির নাম গুয়াংছেন, যিনি একটি বিশ্ববিদ্যালয় ফাউন্ডেশনের ডেপুটি মেয়রের নাতি। তিনি লি এবং ঝাওয়ের ব্যবহৃত জুজা খেলার ওয়েবসাইটের আসল মালিক এবং নিয়ন্ত্রক। অন্য কথায়, ওয়েবসাইটের মাধ্যমে উপার্জিত অর্থের সিংহভাগই গুয়াংছেনের পকেটে যেত। মিং হাওয়ের মৃতদেহ যেখানে কবর দেওয়া হয়েছিল তা ছিল গুয়াংছেনের দাদির সমাধি। স্পষ্টতই এই লোকটি পাগল। দোগি নির্ধারণ করে যে গুয়াংছেন প্রমাণ নষ্ট করার জন্য মৃতদেহটি চুরি করেছে, তার বিরুদ্ধে থাকা সমস্ত প্রমাণ ধ্বংস করার জন্য। এটা সত্য যে গুয়াংছেন লোকজনকে হত্যা করেছে এবং মৃতদেহ চুরি করেছে। সবকিছুই ছিল তার অতীতের অপরাধ ঢাকতে। বহু বছর আগে লি, ঝাও এবং মিং হাও এই তিনজনই ছিলেন বিশ্ববিদ্যালয় ভলিবল দলের খেলোয়াড়। সে সময় ডেপুটি মেয়রের নাতি হিসেবে গুয়াংছেন প্রকাশ্যে তাদের তিনজনের প্রতি যথেষ্ট যত্ন নিত। তবে মিং হাও লক্ষ্য করে যে গোপনে গুয়াংছেন ঝাওকে চিরকুট দিত। এরপরের ম্যাচগুলিতে ঝাও এবং লি অপ্রত্যাশিত ভুল করত। একবার খেলা শেষ হওয়ার পর মিং হাও ঘটনাক্রমে তাদের দুজনকে চিরকুটের বিষয়বস্তু নিয়ে আলোচনা করতে শোনে। চিরকুটে যা লেখা ছিল তা দেখার পর মিং হাও তার সন্দেহ নিশ্চিত করে। সে জানতে পারে যে তারা দুজনে ম্যাচ ফিক্সিং করছে এবং গুয়াংছেনকে খেলা ম্যানিপুলেট করতে সহায়তা করছে। এই গোপন বিষয়টি মিং হাও খুঁজার পর গুয়াংছেন তাকেও দলে টানার চেষ্টা করে মন জয় করতে চায়। সে মিং হাওকে প্রতিশ্রুতি দেয় যে যদি সে সহযোগিতা করে তাহলে অবসর নেওয়া পর্যন্ত তার জীবন চিন্তামুক্ত থাকবে। তবে মিং হাও ঝাও এবং লির মতো ছিল না। সে সৎ ছিল এবং অন্যায়ের সাথে জড়াতে চায়নি, কিন্তু একই সাথে সে তার দুই বন্ধুকে খারাপ কাজ করতে দেখে কি করবে তা নিয়ে দ্বিধায় ছিল। সেই রাতে ফোনে তার ছেলের চিন্তিত কণ্ঠস্বর শুনে ডংজু তার ছেলেকে নিজের মন যা চায় তাই করতে বলে। বাবা সবসময় তাকে সমর্থন করবে। বাবার উৎসাহে মিং হাও অবশেষে তার মন যা চায় সেই সিদ্ধান্ত নেয়। সেই রাতে মিং হাও লির সাথে দেখা করতে যায় এবং তাকে আত্মসমর্পণের মাধ্যমে নিজের ভুল সংশোধন করতে বলে। দলের বন্ধু হিসেবে সে লিকে বেশি জড়িয়ে পড়তে দিতে চায়নি। তবে মিং হাওয়ের এই সিদ্ধান্তের কথা দ্রুত গুয়াংছেন এবং ঝাও জানতে পারে। গুয়াংছেন তাকে অকৃতজ্ঞ বলে তিরস্কার করে এবং একটি লাঠি দিয়ে নির্মমভাবে তাকে মারধর করে। সে লাঠিটি লির হাতে তুলে দেয় এবং লিকেও মিং হাওকে মারতে বলে। নিজেকে বাঁচাতে লি লাঠি হাতে নিয়ে মিং হাওকে আঘাত করে। আহত মিং হাও কাঁপতে কাঁপতে ঘটনাস্থল ছেড়ে চলে যায়, কিন্তু গুয়াংছেন তাকে ছেড়ে দেয়নি। এরপর সে গাড়ি চালিয়ে তাকে চাপা দেয়। এভাবেই মিং হাওয়ের মৃত্যু হয়। ঘটনাটি ধামাচাপা দিতে গুয়াংছেনের নির্দেশে ঝাও মিং হাওয়ের জ্যাকেট পরে স্টেডিয়ামের ক্যামেরার সামনে হাজির হয়। এরপর তারা দুজনে মিং হাওয়ের মৃতদেহ গুয়াংছেনের দাদির সমাধিতে কবর দেয়। পরবর্তী শুনানিতে ভিরুলিকে বলির পাঠা হিসেবে ঠেলে দেওয়া হয়, কিন্তু মিং হাওয়ের মৃতদেহ খুঁজে পাওয়ায় তার মাত্র 5 মাসের কারাদণ্ড হয়। আর সেই সময়
সময় মিংহাওয়ের বাবার হতাশা দেখে গুয়াং ছেন বিচারালজের পাশে দাঁড়িয়ে আনন্দের হাসি হাসছিল। লি মারা যাওয়ার পর ঝাও গুয়াং ছেনের কাছ থেকে মুখ বন্ধ রাখার টাকা নেয় এবং তাকে জানায় যে মিংহাওয়ের বাবা, যিনি জেল পরিদর্শনে গিয়েছিল, তার ছেলের হত্যার তদন্ত করছে এবং মনে হচ্ছে তিনি জানতে পেরেছে যে এর পেছনে আরও লোক রয়েছে। গুয়াং ছেন অবশ্য কোনো পরোয়া করেনি। এরপর তার প্ররোচনা ও নির্দেশে ঝাও ডংজুকে লক্ষ্য করে একটি গাড়ি দুর্ঘটনা ঘটায়। এটাই ছিল ঘটনার পুরো সত্য। এখন দোগি জানে যে গুয়াং ছেন মিংহাওয়ের মৃতদেহ অবশ্যই ধ্বংস করার চেষ্টা করবে এবং তাদের অবিলম্বে কাজ শুরু করতে হবে। সেদিন গুয়াং ছেন ফোন করে দোগি কে একটি নির্দিষ্ট স্থানে আসতে বলে। দোগি সেখানে পৌঁছে দেখে এটি একটি পরিত্যক্ত স্কুল। দোগি গাড়ি নিয়ে প্রবেশ করার পর গুয়াং ছেনকে দেখা যায়নি, বরং সে আবার ফোন করে সে দোগি কে স্কুলের একপাশে থাকা দরজা দিয়ে প্রবেশ করতে বলে এবং তারপর তাকে স্কুলের মূর্তির সামনে আসতে বলে। মূর্তির সামনে একটি বাক্স রাখা ছিল, ভেতরে ছিল অনেকগুলো বডি ক্যামেরা। গুয়াং ছেন দোগি কে তার সাথে একটি চুক্তি করতে বলে, যদি দোগি জেতে সে মিংহাওয়ের মৃতদেহ ফিরিয়ে দেবে, যদি উল্টোটা হয় তাহলে মৃতদেহটি সে ধ্বংস করে দেবে। প্রমাণ সংরক্ষণের জন্য এবং মিংহাওয়ের মৃতদেহ পাওয়ার জন্য দোগি কে চুক্তি মেনে নিতে হয়। এর পরপরই স্কুলে ক্লাসের ঘণ্টা বাজে, যা ছিল লড়াই শুরুর সংকেত। দোগি চ্যালেঞ্জ গ্রহণ করে এবং বডি ক্যামেরা লাগিয়ে নেয়। এই সময়ে চারপাশে কয়েক ডজন গুন্ডা বেরিয়ে আসে। গুন্ডারা সবাই ছিল ভয়ঙ্কর চেহারার এবং তাদের আঘাত ছিল মারাত্মক। দোগি তবে মোটেও ভয় পায়নি। সে একাই শত শত শত্রুর বিরুদ্ধে লড়ে। এক আঘাতেই সে সব শত্রুকে ফেলে দেয়। তবে এর পরেই দ্বিতীয় রাউন্ড শুরু হয়। এবার রাস্তা বন্ধ করে দাঁড়ায় একদল শত্রু, যারা আরও শক্তিশালী বলে মনে হচ্ছিল। দোগি তবুও ভয় পায়নি। সে হাত মোজা পরে একটু ওয়ার্ম আপ করে নেয় এবং দ্বিতীয় রাউন্ডের তুমুল লড়াই শুরু করে। তার শক্তিশালী লড়াইয়ের দক্ষতার ওপর নির্ভর করে দোগি একটানা এগিয়ে যায়। একই সময়ে ব্যাকএন্ডে কাজ করা গো উন দেখতে পায় যে দোগি এবং অন্যদের লড়াইয়ের দৃশ্যটি বিদেশি ডার্ক ওয়েবে লাইভ বেটিং এর জন্য দেখানো হচ্ছে। এটা স্পষ্ট যে গুয়াং ছেন দোগি কে একটি লড়াইয়ের কুকুর হিসেবে ব্যবহার করছে এবং তার শারীরিক শক্তি দিয়ে টাকা কামাচ্ছে। দোগি দ্বিতীয় ধাপের শত্রুদের সম্পূর্ণভাবে পরাজিত করার পর লাইভ স্ট্রিমিং আরও বেশি লোককে আকর্ষণ করে এবং সবচেয়ে বড় বিজয়ী অবশ্যই গুয়াং ছেন, নেপথ্যের এই নিয়ন্ত্রক। তবে গুয়াং ছেন দোগি এবং তার দলটিকে ছোট করে দেখেছিল। দ্বিতীয় রাউন্ডের লড়াই শেষ হওয়ার পর দোগি বডি ক্যামেরাগুলো ভেঙে ফেলে। গো উন তার হ্যাকিং প্রযুক্তি ব্যবহার করে গুয়াং ছেনের জুজা নিয়ন্ত্রণের জন্য ব্যবহৃত কম্পিউটারগুলো একের পর এক হ্যাক করে নেয়। কম্পিউটারগুলো হ্যাক হওয়ার সাথে সাথে ডার্ক ওয়েব লাইভ স্ট্রিমিং বন্ধ হয়ে যায়। গুয়াং ছেন রাগান্বিত হয়ে ওঠে। গো উনের সাহায্যে দোগি গুয়াং ছেনকে খুঁজে বের করতে সক্ষম হয়। গুয়াং ছেন তার দুষ্কর্ম থেকে সরে আসেনি এবং দোগি কে আবার সহযোগিতার প্রস্তাব দেয়। দোগি রাজি না হলে সে তার অধীনস্থদের তার সাথে লড়াই করার নির্দেশ দেয়, কিন্তু দোগি এর সামনে এই সমস্ত অশুভ শক্তি ছিল কেবল একটি হালকা নাস্তা। অল্প কিছুক্ষণের মধ্যেই দোগি সব শত্রুকে পরাজিত করে। অবশেষে গুয়াং ছেন নিজেই দোগি এর সাথে লড়াই করতে নামে। তার অধীনস্থদের থেকে ভিন্ন গুয়াং ছেনের কিছু সত্যিকারের দক্ষতা ছিল। কয়েকটি রাউন্ডের পরে দোগি খুব বেশি সুবিধা করতে পারেনি এবং বেশ কয়েকবার এই লোকটির অতর্কিত আক্রমণের শিকার হয়। তবে দোগি এর কৌশল ছিল অসাধারণ। সে দ্রুত ঘটনাস্থলে থাকা বৈদ্যুতিক তার ব্যবহার করে গুয়াং ছেনের পা আটকে দেয়। এরপর সে তার গ্লাভস পরে তার উপর তীব্র আক্রমণ শুরু করে। তার পা বাধা থাকায় গুয়াং ছেন দ্রুত পরাজিত হয়। দোগি তাকে একের পর এক ঘুষি মেরে আঘাত করতে থাকে। অবশেষে গুয়াং ছেন আত্মসমর্পণ করতে চায় এবং মৃতদেহটি কোথায় আছে তা বলতে চায়। দোগি অবশ্য বলে যে মৃতদেহটি সে আগেই খুঁজে পেয়েছে। বাইরে কোকডানো চুল এবং মাশরুমের মতো চুলের দুজন লোক ধোয়া ওঠার একটি স্থান খুঁজে পায় এবং এর মাধ্যমে তারা সহজেই প্রায় পুড়িয়ে ফেলা মৃতদেহটি খুঁজে পায়। গুয়াং ছেন আবার টাকা দিয়ে দোগি কে বশ করার চেষ্টা করে। দোগি মাথা নাড়ে এবং গুয়াংকে একটি লাথি মেরে ফেলে দেয়, যার ফলে সে সোজা একটি গর্তের মধ্যে পড়ে যায়। সেই গর্তটি দোগি গুয়াং ছেনের জন্য তার কবর হিসেবে প্রস্তুত করে রেখেছিল। মৃত্যুর মুখোমুখি হয়েও গুয়াং ছেনের কোনো অনুশোচনা ছিল না। সে তখনও শয়তানের হাসি হাসছিল। দোগি গর্তের পাশে একটি বালির ঘড়ি রেখে দেয়। বালির ঘড়িটির সময় ছিল মাত্র 13 মিনিট। এটি ছিল সেই স্বল্প সময় যখন ডংজু প্রতিদিন তার ছেলের কথা মনে করতে পারত। এটিই ছিল গুয়াংয়ের জন্য দোগি এর দেওয়া শেষ সময়। 3 মিনিটের কাউন্টডাউন শুরু হওয়ার সাথে সাথে দোগি বোতামটি চালু করে এবং উপরের বালি গুয়াংয়ের দিকে ক্রমাগত পড়তে থাকে। অবশেষে
অবশেষে শয়তান তার প্রাপ্য শাস্তি পেল। সময় শেষ হওয়ার পর ডংজু যেন একটি স্বপ্ন দেখল। সে স্বপ্নে দেখল যে সে সূর্যাস্তের সময় তার ছেলের সাথে আবার মিলিত হয়েছে, যিনি তাকে ভালোভাবে বাঁচতে বলেছেন। ঘুম ভাঙার পর ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠা ডংজু ম্যানেজার জ্যাংকে ফোন করে ম্যানেজার জ্যাংয়ের ব্যবস্থাপনায় সেই দিনের সূর্যালোকের আভায় দগি ডংজুকে গাড়ি চালিয়ে নিয়ে যায়। গাড়িতে মিংহাওয়ের চিতাভস্ম এবং একটি ছবি ছিল। সূর্যাস্তটি কি সুন্দর! ডংজু আকাশের দিকে তাকিয়ে তার প্রিয় ছেলের কাছ থেকে হেসে বিদায় নেয়, আর দগি তার 5283 মডেলের ট্যাক্সি চালিয়ে দূরের দিকে চলে যায়। এখানেই পর্বটি শেষ হয়। পরবর্তী পর্বের জন্য ভিডিওটি লাইক, কমেন্ট আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।